ইয়াসিন ও মাওলানা হামিদ কাগজগুলো ভালোভাবে পরীক্ষা করলেন। দলিল অনুযায়ী বহু বছর আগে আব্দুল কাদের একটি জমি কিনেছিলেন, কিন্তু সেই জমির কিছু অংশ আসলে অন্য একজনের নামে থাকার কথা। কাগজে একটি নাম বারবার দেখা যাচ্ছিল, হাবিবুর রহমান। ইমাম বললেন, আমাদের তাকে খুঁজে বের করতে হবে। দুজন মিলে খোঁজ শুরু করলেন। কেউ বলল, তিনি বহু বছর আগে নূরপুর ছেড়ে চলে গেছেন। কেউ বলল, তিনি মারা গেছেন। কেউ বলল, তার পরিবার শহরের অন্য প্রান্তে থাকে। অবশেষে এক বৃদ্ধ দোকানি বললেন, হাবিবুর রহমানের একটা ছেলে আছে, নাম সামি। সে এখন শহরে একটা ওয়ার্কশপে কাজ করে। ইয়াসিন ও ইমাম সেখানে গেলেন। স্বামীকে দেখে মনে হলো সে খুব সাধারণ একজন শ্রমিক। তারা নিজেদের পরিচয় দিল। সামি বলল, আমার বাবার নাম হাবিবুর রহমান ছিল, কিন্তু তিনি বহু বছর আগে মারা গেছেন। ইমাম বললেন, তোমার বাবার সঙ্গে আব্দুল কাদেরের কোনো সম্পর্ক ছিল? সামি কিছুক্ষণ ভেবে বলল, আমি ছোট ছিলাম, তবে বাবাকে মাঝে মাঝে বলতে শুনতাম, কাদের সাহেব আমার সঙ্গে অন্যায় করেছেন। ইয়াসিনের বুক কেঁপে উঠল। কি অন্যায়? সামি বলল, আমি জানি না। ইমাম তাকে কাগজগুলো দেখালেন। সামি কাগজ দেখে স্তব্ধ হয়ে গেল। তার চোখে পানি এসে গেল। এগুলো বাবার কাগজ। ইয়াসিন বলল, তাহলে এগুলো তোমার পরিবারের অধিকার হতে পারে। সামি কাগজ হাতে নিয়ে কাপা গলায় বলল, আমরা তো ভেবেছিলাম সব শেষ। ইমাম বললেন, মানুষের হিসাব শেষ হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কোনো হক হারিয়ে যায় না। কিন্তু বিষয়টি এখানেই শেষ হলো না। যে জমির কথা বলা হচ্ছিল সেটির বর্তমান মূল্য অনেক বেশি। মহল্লার প্রভাবশালী ব্যবসায়ী রশিদ মিয়া জানতে পারলেন যে পুরনো দলিল পাওয়া গেছে। তিনি ইয়াসিনকে দোকানে ডেকে পাঠালেন। বসো। ইয়াসিন বসল। রশিদ মিয়া বললেন, তোমার কাছে যে কাগজ এসেছে সেটা আমি জানি। ইয়াসিন চুপ করে রইল। দেখো ইয়াসিন, এসব পুরনো ব্যাপার নিয়ে ঝামেলা করলে কারো লাভ হবে না। কিন্তু যার হক। রশিদ মিয়া থামিয়ে বললেন, হক টক পরে দেখা যাবে। তুমি চাইলে তোমাকে 1,00,000 টাকা দিতে পারি। ইয়াসিন তাকিয়ে রইল। কিসের বিনিময়ে? কাগজগুলো আমাকে দেবে, তারপর এসব নিয়ে আর কেউ মাথা ঘামাবে না। ইয়াসিন উঠে দাঁড়ালো। আমি পারবো না। রশিদ মিয়া এবার গম্ভীর হলেন। ভেবে দেখো, তোমার দোকানের অবস্থা ভালো নয়, মায়ের চিকিৎসা দরকার, সংসারে অভাব। 1,00,000 টাকা পেলে তোমার জীবন বদলে যাবে। ইয়াসিন বলল, হারাম টাকা দিয়ে জীবন বদলালেও শেষটা ভালো হবে না। রশিদ মিয়া বললেন, তুমি খুব সৎ মানুষ হয়ে গেছো। ইয়াসিন শান্তভাবে বলল, আমি সৎ নই, আমি শুধু ভয় পাই। কাকে? যেদিন আমার হিসাব হবে সেদিন যেন মানুষের হক নিয়ে দাঁড়াতে না হয়। রশিদ মিয়া কিছু বললেন না। ইয়াসিন বেরিয়ে এল, কিন্তু সে জানত না এরপর তার জীবনে আরও কঠিন পরীক্ষা আসছে। সেই রাতে সালেহা বেগমের শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। ইয়াসিন ডাক্তার ডাকল। ডাক্তার বললেন, বয়স হয়েছে, যত্ন নিতে হবে। রাতে মা ইয়াসিনকে পাশে ডাকলেন। বাবা। জি মা। তুই কি ভয় পাচ্ছিস? ইয়াসিন চুপ করে থাকল। মা বললেন, মানুষ যখন সত্যের পথে থাকে তখন অনেক সময় একা মনে হয়। ইয়াসিন বলল, মা, যদি সত্যের কারণে আমার সবকিছু হারিয়ে যায়? মা মৃদু হাসলেন। যে সত্যের জন্য দুনিয়ার কিছু হারায় সে আল্লাহর কাছে কি পায় তা দুনিয়ার মানুষ সবসময় দেখতে পায় না। ইয়াসিন মায়ের হাত ধরে বলল, মা, তুমি আমার জন্য দোয়া করো। মা চোখ বন্ধ করে বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে এমন রিজিক দিও যাতে তার ঘরে অল্প থাকলেও শান্তি থাকে, আর তাকে এমন সম্পদ দিও না যা তাকে আপনার কাছ থেকে দূরে নিয়ে যায়। ইয়াসিন চোখের পানি ধরে রাখতে পারল না। মা বললেন, কাঁদিস না, আমি তোমাকে হারাতে চাই না। কেউ কাউকে চিরদিন রাখতে পারে না বাবা। কিছুক্ষণ নীরবতা। তারপর মা বললেন, শুধু একটা কথা মনে রাখিস, মানুষের হক ফিরিয়ে দিস। সেই রাতেই সালেহা বেগম ঘুমিয়ে পড়লেন, আর ভোরের আগে তিনি আল্লাহর ডাকে সাড়া দিলেন। ফজরের আজানের পর পুরো মহল্লা জেনে গেল সালেহা বেগম আর নেই। ইয়াসিন যেন পাথর হয়ে গিয়েছিল। মসজিদের উঠানে জানাজা হলো। মাওলানা হামিদ জানাজার আগে বললেন, এই মানুষটির জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার সন্তানকে সৎ রাখা। ইয়াসিন কাঁদতে কাঁদতে মায়ের মুখের দিকে তাকালো। তার মনে হচ্ছিল মায়ের শেষ কথাগুলো বারবার কানে বাজছে, মানুষের হক ফিরিয়ে দিস। দাফনের পর সবাই চলে গেল।
ইয়াসিন একা কবরের পাশে বসে রইল। সূর্য ধীরে ধীরে ওপরে উঠছিল। সে বলল, মা, আমি চেষ্টা করব। তারপর উঠে দাঁড়ালো। তার চোখে এবার আর আগের ভয় নেই। সেই সিদ্ধান্ত নিল, যে করেই হোক হাবিবুর রহমানের পরিবারের অধিকার ফিরিয়ে দিতে হবে। আইনগতভাবে জমির বিষয়টি যাচাই করতে হবে। ইমাম বললেন, শুধু আবেগ দিয়ে অধিকার প্রতিষ্ঠা হয় না, সঠিক প্রমাণ দরকার। ইয়াসিন ও সামি পুরনো কাগজ নিয়ে আইনজীবীর কাছে গেল। তদন্ত করে জানা গেল দলিলটি সত্যি, কিন্তু জমির বর্তমান মালিকানা নিয়ে জটিলতা আছে। রশিদ মিয়ার নামও সেখানে উঠে এল। তিনি বহু বছর আগে জমির একটি অংশ কিনেছেন বলে দাবি করলেন। আইনজীবী বললেন, বিষয়টি সহজ নয়। সামি হতাশ হয়ে বলল, তাহলে আমরা কি কিছুই পাবো না? ইয়াসিন বলল, আমরা আমাদের কাজ করব, ফল আল্লাহর হাতে। কিন্তু মামলা শুরু হওয়ার আগেই নতুন সমস্যা হলো। কাগজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পৃষ্ঠা নিখোঁজ। ইয়াসিন নিজের মাথায় হাত দিল। এটা তো আমার কাছে ছিল। ইমাম বললেন, ভেবে দেখো, শেষবার কোথায় দেখেছিলে? কেউ কিছু বুঝতে পারল না। আর তখনই সন্দেহ গেল রশিদ মিয়ার দিকে, কিন্তু প্রমাণ নেই। সেই রাতে ইয়াসিন দোকান বন্ধ করছিল। হঠাৎ পিছন থেকে শব্দ পেল। সে ঘুরে তাকালো। একজন লোক দ্রুত অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ইয়াসিন তার পেছনে ছুটল। কিছু দূর গিয়ে লোকটি পালিয়ে গেল। মাটিতে পড়ে রইল একটি কাপড়ের টুকরো। ইয়াসিন সেটা তুলে নিল। কাপড়টি পরিচিত। রশিদ মিয়ার দোকানের কর্মচারীরা যে ধরনের পোশাক পরে, ঠিক সেই কাপড়। পরদিন সে বিষয়টি ইমামকে বলল। ইমাম বললেন, সন্দেহকে সত্য বানিয়ে ফেলো না, কিন্তু হুজুর, প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে অভিযোগ করো না। ইয়াসিন মাথা নাড়ল। তারপর ইমাম বললেন, শয়তান মানুষকে অন্যায় করার পাশাপাশি অন্যায় সন্দেহ করতেও উৎসাহ দেয়। ইয়াসিন বুঝল, ধৈর্য ধরতে হবে। কয়েকদিন পর এক বৃদ্ধা মহিলার খবর পাওয়া গেল। তার নাম হালিমা খাতুন। তিনি বহু বছর আগে আব্দুল কাদেরের বাড়িতে কাজ করতেন। ইয়াসিন ও সামি তার কাছে গেল। হালিমা খাতুন কাগজের কথা শুনে বললেন, আমি একটা ঘটনা জানি। সবাই চুপ করে শুনতে লাগলো। হাবিবুর রহমান মারা যাওয়ার আগে কাদের সাহেবের কাছে এসেছিলেন। সামি বলল, তারপর? আমি সব শুনিনি, কিন্তু কাদের সাহেব বলেছিলেন আমি ভুল করেছি। সামির চোখ বড় হয়ে গেল। কি ভুল? হালিমা বললেন, তিনি বলেছিলেন জমির কাগজে অন্যায়ভাবে নিজের নাম ঢুকিয়েছিলেন। ইয়াসিন বলল, আপনি নিশ্চিত? হ্যাঁ, কারণ সেই রাতে আমি কাদের সাহেবকে কাঁদতে দেখেছিলাম। তিনি আরও বললেন, তিনি বলেছিলেন যদি আল্লাহ আমাকে সুযোগ দেন, আমি মানুষের হক ফিরিয়ে দেব। ইয়াসিন বুঝতে পারল, এই কারণেই বৃদ্ধ তার কাছে আমানত রেখে গিয়েছিলেন। তিনি নিজের ভুলের সংশোধন করতে চেয়েছিলেন। আইনি প্রক্রিয়া এগিয়ে চলল। রশিদ মিয়া প্রথমে সব অস্বীকার করলেন, কিন্তু ধীরে ধীরে পুরনো রেকর্ড, সাক্ষ্য ও দলিল সামনে আসতে লাগল। একদিন রশিদ মিয়া ইয়াসিনকে আবার ডাকলেন। শেষবার বলছি, বিষয়টা এখানেই শেষ করে দাও। আমি পারবো না। তুমি জানো না তুমি কার বিরুদ্ধে দাঁড়িয়েছ। ইয়াসিন বলল, আমি আপনার বিরুদ্ধে দাঁড়াইনি। তাহলে? আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি। রশিদ মিয়া কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর বললেন, তুমি কি ভাবো সত্য সবসময় যেতে? ইয়াসিন বলল, দুনিয়ায় কখনো দেরি হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সত্য হারায় না। রশিদ মিয়া এবার কোনো কথা বললেন না। কয়েকদিন পর আইনজীবী একটি পুরনো নথি খুঁজে পেলেন। নথিতে প্রমাণ হলো বহু বছর আগে হাবিবুর রহমানের জমির একটি অংশ অন্যায়ভাবে আব্দুল কাদেরের নামে চলে গিয়েছিল। কিন্তু আরও বড় সত্য বেরিয়ে এল। রশিদ মিয়াও সেই জমি কেনার সময় পুরো ইতিহাস জানতেন। তিনি ইচ্ছা করেই দুর্বল পক্ষের কাছ থেকে জমিটি কিনেছিলেন। এবার তার বিরুদ্ধে অভিযোগ শক্ত হলো। রশিদ মিয়া ভেঙে পড়লেন। এক রাতে তিনি একা মসজিদে এসে ইমাম হামিদের সামনে বসে বললেন, হুজুর, আমি কি অনেক বড় ভুল করেছি? ইমাম বললেন, ভুলের দরজা বন্ধ হয়নি, কিন্তু আমি মানুষের হক খেয়েছি। তাহলে মানুষের হক ফিরিয়ে দাও। রশিদ মিয়ার চোখে পানি। সব ফিরিয়ে দিলে আমার অনেক ক্ষতি হবে। ইমাম বললেন, ক্ষতি কাকে বলছো? রশিদ মিয়া চুপ। ইমাম বললেন, দুনিয়ার সম্পদ কমে যাওয়াকে ক্ষতি বলো, নাকি আখিরাতের বোঝা নিয়ে যাওয়াকে? রশিদ মিয়া মাথা নিচু করলেন। শেষ পর্যন্ত রশিদ মিয়া সিদ্ধান্ত নিলেন তিনি জমির অন্যায় অংশ ছেড়ে দেবেন। সামির পরিবার তাদের অধিকার ফিরে পেল।
কিন্তু সবাই অবাক হলো যখন ইয়াসিন বলল, রশিদ সাহেব, আপনি যে টাকা অন্যায়ভাবে নিয়েছেন সেটাও ফেরত দিতে হবে। রশিদ মিয়া মাথা নাড়লেন, আমি দেব। তারপর তিনি ইয়াসিনের দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে ঘৃণা করো? ইয়াসিন কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি আপনার কাজকে ভুল মনে করেছি, কিন্তু আপনাকে ঘৃণা করার অধিকার আমার নেই। রশিদ মিয়া কেঁদে ফেললেন, তুমি আমাকে ক্ষমা করেছ? ইয়াসিন বলল, আপনি যদি সত্যি তওবা করেন এবং মানুষের হক ফিরিয়ে দেন, তাহলে আমি কেন ক্ষমা করব না? রশিদ মিয়া হাত দিয়ে চোখ মুছলেন, আমি বুঝলাম, সম্পদ মানুষকে বড় করে না, কখনো কখনো ক্ষমাই মানুষকে বড় করে। সব আইনি কাজ শেষ হওয়ার পর ইয়াসিন সেই পুরনো ব্যাগটি আবার হাতে নিল। ব্যাগের ভেতরে কিছু টাকা এখনো ছিল। ইমাম বললেন, এগুলো আব্দুল কাদেরের রেখে যাওয়া অর্থ, কাগজ অনুযায়ী এগুলো তার পরিবারের জন্য। ইয়াসিন বলল, সবটাই তাদের দিয়ে দিন। সামি বলল, আপনি তো এতদিন এই আমানত রেখেছেন, আপনি কিছু নিন। ইয়াসিন মাথা নাড়ল, না। কেন? কারণ এটা আমার ছিল না। সামি বলল, কিন্তু আপনি তো নিজের সাইকেল বিক্রি করেছেন, অনেক কষ্ট করেছেন। ইয়াসিন হেসে বলল, আমি যা করেছি সেটা আমার দায়িত্ব ছিল। সামি বলল, তবুও আপনি কিছু নিন। ইয়াসিন বলল, আমার মা বলতেন, মানুষের হক ফিরিয়ে দিলে নিজের ঘর খালি হয় না, বরং আল্লাহ বরকত দেন। মাওলানা হামিদ মৃদু হেসে বললেন, এটাই আমানতের সৌন্দর্য। কয়েক মাস পর নূরপুরে অনেক কিছু বদলে গেল। সামি তার বাবার জমির একটি অংশে ছোট্ট একটি ওয়ার্কশপ খুলল। রশিদ মিয়া নিজের ব্যবসার অনেক কিছু নতুনভাবে শুরু করলেন। তিনি নিয়মিত মসজিদে আসতে শুরু করলেন, আর ইয়াসিন তার ছোট্ট দোকানটাও ধীরে ধীরে ভালো চলতে শুরু করল। একদিন এক পুরনো ক্রেতা বলল, ইয়াসিন ভাই, আপনার দোকানে জিনিস একটু দামি হলেও আমি এখান থেকেই কিনি। ইয়াসিন হাসল। কেন? লোকটি বলল, কারণ আপনি ওজনে কম দেন না। ইয়াসিন বলল, আমি যদি কম দিই তাহলে হয়তো আজ একটু বেশি লাভ হবে, কিন্তু কাল কি জবাব দেব? লোকটি বলল, আপনার দোকানের আসল জিনিস তো এই বিশ্বাস। ইয়াসিন আকাশের দিকে তাকালো, তার মায়ের কথা মনে পড়ল। 1 বছর পর এক রাতে ইয়াসিন দোকান বন্ধ করে মসজিদের দিকে যাচ্ছিল। আকাশে চাঁদ ছিল। মসজিদের সামনে দাঁড়িয়ে সে দেখল, সেই বৃদ্ধ আব্দুল কাদের যেখানে প্রথম দিন বসেছিলেন, ঠিক সেই জায়গায় একজন পথিক বসে আছে। পথিক বলল, ভাই, একটু পানি পাবো? ইয়াসিন তাকে পানি দিল। লোকটি পানি পান করে বলল, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। ইয়াসিন হেসে বলল, আমিন। পথিক চলে গেল। ইয়াসিন মসজিদের দরজায় দাঁড়িয়ে রইল। তার মনে হলো, জীবনটা আসলে কত অদ্ভুত। 1 বছর আগে সে একটি ব্যাগ পেয়েছিল। সে ভেবেছিল সেটা শুধু কিছু টাকা আর কাগজের আমানত, কিন্তু আসলে সেটা ছিল তার নিজের ঈমানের পরীক্ষা। সে বুঝেছিল, অমানত শুধু কারো হাতে রাখা টাকা নয়, কারো গোপন কথা আমানত, কারো অধিকার আমানত, কারো বিশ্বাস আমানত, বাবা মায়ের শিক্ষা আমানত, আল্লাহ যে জীবন দিয়েছেন সেটাও আমানত। ফজরের আজান শুরু হলো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ইয়াসিন মসজিদের ভেতরে ঢুকে গেল। সিজদায় গিয়ে তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে বলল, হে আল্লাহ, আমি অনেক কিছু জানি না, কিন্তু আপনি আমাকে আমানতের হক আদায় করার তৌফিক দিয়েছেন। আমার ভুলগুলো ক্ষমা করুন, আমার মাকে ক্ষমা করুন, আর আমাকে এমন জীবন দিন যার শেষে আপনার কাছে লজ্জিত হয়ে দাঁড়াতে না হয়। ইমাম নামাজ শেষে সবাইকে নিয়ে দোয়া করলেন। দোয়া শেষ হলে ইয়াসিন বাইরে বেরিয়ে এল। সূর্য উঠছিল। নূরপুরের রাস্তায় নতুন দিনের আলো ছড়িয়ে পড়ছিল। সে ধীরে ধীরে নিজের দোকানের দিকে হাঁটতে লাগল। দোকানের দরজা খুলে প্রথম কাজ হিসেবে সে একটি ছোট্ট কাগজ দেয়ালে লাগিয়ে দিল। তাতে লেখা ছিল, হালাল রিজিক অল্প হলেও তাতে বরকত আছে, আর মানুষের হক যত ছোটই হোক তা ফিরিয়ে দিতে হয়। তারপর সে দোকানের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসল, কারণ সে বুঝে গিয়েছিল, মানুষের কাছে সত্য লুকানো গেলেও আল্লাহর কাছে কিছুই লুকানো যায় না। আর যে মানুষ আল্লাহকে ভয় করে মানুষের হক আদায় করে, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যার কথা সে কখনো কল্পনাও করেনি। গল্পের শিক্ষা: 1. আমানত কখনো খেয়ানত করা যাবে না। 2. অন্যের সম্পদ বা অধিকার অন্যায়ভাবে নেওয়া হারাম। 3. কঠিন সময়ে হারামের দিকে না গিয়ে আল্লাহর ওপর ভরসা করতে হবে। 4. তওবার জন্য দরজা খোলা থাকে,
তবে মানুষের হক থাকলে তা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হয়। 5. কাউকে প্রমাণ ছাড়া সন্দেহ বা অপবাদ দেওয়া উচিত নয়। 6. বাবা মায়ের ভালো শিক্ষা জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। 7. সত্যের পথে চলতে গিয়ে দেরি হলেও ধৈর্য হারানো উচিত নয়। 8. প্রকৃত সম্পদ শুধু টাকা নয়, ঈমান, সততা, আমানতদারি ও আল্লাহর সন্তুষ্টিই আসল সম্পদ।